খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসে অরিন। বহুদিন হলো দুপুরে ভাত ঘুম দেয় নাও। দিবেই বা কিভাবে? সময় পেলেই তো পড়তে বসতে হতো, ইচ্ছে কিংবা অনিচ্ছায়। ভাবতে ভাবতেই বিছানায় ধপ করে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে অরিন। কিছুক্ষণের মধ্যে যেন ঘুমেরা চোখে এসে হানা দেয় তার। রুহি ভার্সিটি থেকে বের হতে কোথা থেকে যেন রিহান এসে হাজির। প্রথমে সে কিছুটা চমকালেও পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে নেয়। রিহান রুহির কাছে এসে সযত্নে তার হাতটা আঁকড়ে ধরে। রিহানের হুট করে এমন হাত ধরাতে রুহি আশেপাশে তাকিয়ে কিছুটা অপ্রস্তুত কণ্ঠে বলে ওঠে, কি করছেনটা কি? লোকে দেখলে কি বলবে বলেন তো? রুহির মুখে এই কথা শুনে রিহান তার দিকে ভ্রুকুটি করে তাকায়। হাত ছেড়ে দেয় রুহির। রুহি যেই না স্বস্তির নিঃশ্বাস ফেলবে তার আগেই আচমকা রিহান তার কোমরের পাশে হাত দিয়ে তাকে হেঁচকা টানে নিজের দিকে টেনে আনে। রিহানের হঠাৎ কাণ্ডে রুহি ভ্যাবাচ্যাকা খেয়ে চোখ বড় করে তাকিয়ে থাকে তার পানে। রিহান রুহির এমন তাকানোতে পাত্তা না দিয়ে তার কানের কাছে নিজের ওষ্ঠপুট নিয়ে ফিসফিস করে বলে, আমার বউয়ের হাত ধরবো, কোমর ধরবো, দরকার পড়লে আরো অনেক কিছুই ধরবো। তা লোকে দেখলেই কি আর না দেখলেই কি শুনি? আমি তো এখন আপনার বউ হইনি। ও তাই? তাহলে কি ম্যাম এখনো বউ হননি বলে আফসোস হচ্ছে? তা আপনি কি আজই বিয়ে করতে চাচ্ছেন নাকি? আপনি বললে যখন তখন বিয়ে করতে প্রস্তুত আমি, কিন্তু মনে রাখবেন বিয়ের পরের যে কাজ সেটা কিন্তু আমি যখন বলবো তখনই। কোন কাজ? অবাক কণ্ঠে জিজ্ঞেস করে রুহি। রুহির এমন কথাই দুষ্টু হাসি রেহান বলে, সেটা টপ সিক্রেট, এভাবে যেখানে সেখানে বলা যায় না। বিয়ের পর বলবানি, ওকে? শুধু বলবোই না, প্র্যাকটিক্যালি বোঝাবো। শোনা, আপাতত লেটস গো, আই এম ফার্মিস্ট। ওকে, চলুন তাহলে। বলেই তারা চলে যায় পাশের একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া শেষে রুহিকে তার বাড়িতে পৌঁছে দেয় রেহান। পরে নিজেও চলে যায় নিজ বাড়িতে। গরম গরম চায়ের সঙ্গে হালকা কিছু ভাজা পোড়ায় ড্রয়িং রুম মেতে উঠেছে বাড়ির বউদের এবং ছেলে মেয়েদের সন্ধ্যার সময়টা। অরিন টিভির দিকে তাকিয়ে চায়ে হালকা জিপ নিচ্ছে। রুহি একটা পেঁয়াজু মুখে তুলে মনের সুখে চাবাচ্ছে আর রেহানের সঙ্গে চ্যাট করছে। মাহিও অরিনের সাথে টিভিতে মগ্ন। পুতুল বিরতিহীনভাবে ওদের বিভিন্নভাবে বিরক্ত করেই যাচ্ছে। অন্যদিকে বাড়ির বউরা মগ্ন নিজেদের আড্ডায় খুনসুটিতে। মেহরিন বেগমের সাথে ভিডিও কলে কথা বলছেন তারা। মেহরিন বেগম তো একাধারে আফসোস করছেন রুহির বাগদানে থাকতে না পারার জন্য। অবশ্য থাকবে বা কী করে? মেহরিন বেগমের স্বামী হঠাৎ করেই কি আর ছুটি পাওয়ার মানুষ? আর রিমিরও স্কুলে পরীক্ষা হওয়ায় একা আসতে পারেননি তিনি। এসব নিয়ে তাকে সেই কখন থেকে হেসান বাড়ির বউরা বুঝিয়ে যাচ্ছে। কিন্তু মেহরিন বেগম বুঝলে তো, দূর আকাশে আজ একটা বাঁকা চাঁদ। চাঁদের মৃদু আলো যেন বারান্দায় গর্বের সঙ্গে দাঁড়িয়ে থাকা শিউলি ফুলের গাছটার গায়ে লেপ্টে পড়েছে। বারান্দার চারপাশে কেমন মিষ্টি গন্ধ ছড়িয়ে ছিটিয়ে আছে। রাতের খাবার শেষ করেই অরিন চলে আসে বারান্দায়। আজ কেমন ইচ্ছে করছে চন্দ্র বিলাস করতে। চোখ বুজে বুক ভরে শ্বাস নেয় অরিন। চোখ বন্ধ থাকা অবস্থায় ভাবতে থাকে, আচ্ছা, রোদ ভাইকে আমার কেন এত ভালো লাগে? কি আছে এই মানুষটার কাছে? যত চাই মানুষটার থেকে দূরে থাকবো, ততই যেন একঘর অনামিশায় হারিয়ে ফেলি নিজেকে। আচ্ছা, উনি তো আমার জীবনের প্রথম অনুভূতি। তাই বলে কি এমন হচ্ছে আমার সাথে? যেদিন থেকে বুঝতে শিখেছি সেই দিন থেকে শুধু তার কথাই ভেবেছি। আচ্ছা, সে কি সত্যি অন্য কাউকে পছন্দ করে? আমি কি তাহলে তার জীবনে তার ভালোবাসার মানুষ হতে পারবো না? আচ্ছা, আমার কি উচিত তাকে ভুলে যাওয়া? কিন্তু ভুলে যাওয়ার কথা ভাবতেই এমন দম বন্ধ হয়ে আসে কেন? এসব ভাবতে ভাবতেই চোখ মেলে অরিন। দূর আকাশের মেঘের আড়ালে লুকিয়ে থাকা চাঁদের দিকে একটা শ্লেষাত্মক হাসি দিয়ে মনে মনে আবার বলতে লাগলো, রোদ ভাই, এমন যদি হতো খুব বেহায়া হলে আপনাকে পাওয়া যেত, তাহলে আমি হতাম পৃথিবীর শ্রেষ্ঠ বেহায়া। যদি এমন হতো চিৎকার করে কেঁদে হলো আপনাকে পাওয়া যেত, তাহলে আমি চিৎকার করে কাঁদতাম। কিন্তু আপনি যে আমার জীবনে শুধু চাঁদ হয়ে রইলেন, যাকে অনুভব করা যায়, দেখা যায়, যার প্রতি মুগ্ধ হয়ে সারা জীবন তার দিকে নিষ্পলক তাকিয়ে থাকা যায়। কিন্তু তাকে যে কাছ থেকে ছোঁয়া যায় না। কেন ছড়ালেন এত মুগ্ধতা আমার জীবনে? কেন এমন যত্নের অদৃশ্য মায়া আটকালেন আমায়? অরিনের খেয়াল হলো তার চোখ থেকে অনবরত পানি ঝরছে, কিন্তু তবুও সে মুছল না। ভাবছে ঝরুক না, ক্ষতি কি তাতে? এমন সময় পাশের বারান্দায় দাঁড়ায় রৌদ্র।
মোবাইলের কিছু একটা টাইপ করছিল সে। হঠাৎ তার পাশের বারান্দায় অরিনকে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা ভ্রু কুঁচকায় সে। গম্ভীর কণ্ঠে বলতে থাকে, কিরে, তুই এত রাতে এইভাবে এখানে দাঁড়িয়েছিস কেন? হঠাৎ কথায় কিছুটা ভড়কে যায় অরিন। কথা শুনে পাশে তাকাতেই দেখে রৌদ্র তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরিন কিছু বলল না, কেন যেন কথা বের হচ্ছে না গলা দিয়ে। অরিনকে চুপ থাকতে দেখে রুদ্র ফের বলতে থাকে, কিরে, কথা কানে যায় না? কি বলছি তোকে? এমনি দাঁড়িয়ে আছি রোদ ভাই। এমনি এমনি কেউ দাঁড়ায়? হয়তো দাঁড়ায়। কি? না, কিছু না। যা, রুমে যা। আর একটু থাকি প্লিজ। রুদ্র এমন অনুনয়ে আর কিছু বলে না। অগত্যা সেও অরিনের মতো চাঁদ দেখতে ব্যস্ত হয়ে যায়। হুট করে অরিন প্রশ্ন করে বসে, রোদ ভাই, পরীক্ষা কেমন হলো জিজ্ঞাসা করলে না যে? জিজ্ঞেস করে লাভ নেই, আমি অলরেডি জানি পরীক্ষা কেমন দিয়েছিস। তাই? তা কি করে জানলে? কে বললো আপনাকে? এই ছোটখাটো বিষয় আমার অন্যের থেকে জানার প্রয়োজন হয় না, আমি নিজে থেকেই জানি সবটা। এতটা চিনে নামায়? হয়তো। আচ্ছা, কতটা চিনে নামায়? তোর চেয়ে বেশি। আমার চাইতেও বেশি? কিভাবে? তুই জেনে কি করবি? জানলে কি খুব ক্ষতি হবে? হয়তো। এরপর দুজনেই চুপ করে যায়। বেশ কিছুক্ষণ পর আবারও অরিন বলে ওঠে, আচ্ছা রোদ ভাই, সকালে আপনি আমায় যেই দোয়াটা করেছিলেন সেটা কি মন থেকে করেছিলেন? কোনটা? ভাবলেইহীনভাবে আকাশের পানি চোখ রেখেই জিজ্ঞেস করে রৌদ্র। এই যে আল্লাহ যাতে আমার সকল চাওয়া পাওয়া পূরণ করেন সেটা। ও দোয়া তো মানুষ মন থেকেই করে। সত্যি রোদ ভাই, আপনি চাইছেন আল্লাহ আমার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিই? অরিনের এমন কথায় ভ্রুকুটি করে তার দিকে তাকায় রৌদ্র। বোঝার চেষ্টা করে এই কথা দ্বারা কি বোঝাতে চাইল অরিন। রৌদ্রকে চুপ থাকতে দেখে অরিন মৃদু হেসে সেখান থেকে চলে আসে নিজের রুমে। মনে মনে বলতে থাকে, রোদ ভাই, আমার এই অবচেতন মন যে শুরু থেকেই আপনাকে চেয়ে আসছে, তাহলে কি আপনার দোয়া কবুল হিসেবে আমি আপনাকে পাবো? এদিকে রৌদ্র এখনও একইভাবে দাঁড়িয়ে আছে বারান্দায়, ভাবছে। হঠাৎ আবার কি হলো ওর? পরের দিন সকালবেলা, আজ শুক্রবার। এই দিনটা অবশ্য এহসান বাড়ির মানুষদের জন্য একটা ছোটোখাটো ঈদের দিনের সমতুল্য। সপ্তাহের এই একটা দিনেই বাড়ির সকলে একসাথে ব্রেকফাস্ট করেন অনেক বাদে। এছাড়া বাকি দিনগুলোতে একসঙ্গে ব্রেকফাস্ট করাটা কিছুটা দুষ্কর বই কি। কবির সাহেব তার বাকি ভাইদের নিয়ে মাত্রই মর্নিং ওয়াক শেষ করে বাড়িতে ফিরলেন। ফ্রেশ হয়ে এসে সোফায় বসে একটা সেটা নিয়ে আলোচনা করছেন তারা। জুবাইদা বেগম আর মাইমুনা বেগম তাদেরকে চা এগিয়ে দেন। তারাও খবরের কাগজ চোখ বুলিয়ে একটু একটু করে চা পান করছেন। এরই মাঝে সাব্বির সাহেব বললেন, ভাইজান, রেহানের ফ্যামিলিকে তো আমরা বলেছিলাম অরির পরীক্ষা শেষে রুহি রেহানের বিয়ের কথা ফাইনাল করব। তাছাড়া তারা এই বিষয়ে আলাপ করতে চাচ্ছেন। এখন তুমি কি বলো? আমিও তাই ভাবছি। আজকে শুক্রবার, তাহলে তাদের সাথে বসে বিয়ের দিন তারিখ ফাইনাল করে ফেলি। কি বলিস তোরা? আপনি যেমনটা ভালো মনে করেন ভাইজান। সমস্বরে বলল সকলে। সকাল 9টা। অন্য দিনগুলোতে বাড়ির কর্তাদের ব্রেকফাস্ট 8টার মধ্যে হয়ে গেলেও আজকের দিনটিতে তা বরাবরই লেট করে। কবির সাহেব স্বাভাবিক ভঙ্গিতে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বেশ আরাম করে বসেন। তার ডান পাশে সাব্বির সাহেব, বাম পাশে তায়েব সাহেব, তার পাশে তাশরিক সাহেব। কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হয় রৌদ্র। ব্ল্যাক টি শার্ট অ্যান্ড হোয়াইট ট্রাউজার পরনে তার। চুলগুলো কিছুটা এলোমেলো। ডাইনিং টেবিলে উপস্থিত হয়ে সকলকে গুড মর্নিং বলে সাব্বির সাহেবের পাশের চেয়ার টেনে বসে পড়ে। বাড়ির বেগমরা সকলকে নাস্তা সার্ভ করে দিচ্ছেন। এমন নয় যে তাদের বাড়িতে এরূপ কোনো রীতি আছে যে বউয়েরাই সার্ভ করবে আর বাকিরা শুধু খাবে। আসলে তাদের নাকি বাড়ির সকলকে সার্ভ করে খাওয়াতে ভালো লাগে, তাই তো সকলের এত না করা সত্ত্বেও তারা এমনটা বাদ দেয় না। মিনিট 5 পর সেখানে চোখ ডলতে ডলতে উপস্থিত হয় অরিন। তার মোটেও ইচ্ছে ছিল না এত সকালে উঠবার। ফজরের নামাজ পড়ে আবারও একটা ঘুম দিয়েছিল সে, কিন্তু ঘুম আর হলো কই। হঠাৎই তার মনে পড়ে আজ যে শুক্রবার, এই দিনে সকলের একসঙ্গে ব্রেকফাস্ট করার কথা। তাই তো শত অনিচ্ছা সত্ত্বেও উপস্থিত হতে হলো তাকে। অরিন গিয়ে বসে পড়ে তাশরিক সাহেবের পাশের চেয়ারে। ইতোমধ্যে সেখানে রুহি, আহি, মাহি, পুতুলও এসে পড়ে।
পুতুল গিয়ে আগে ভাগে অরিনের পাশের চেয়ার দখল করে বসে। পুতুলকে এমন নিজের পাশে থপ করে বসে দেখে মুচকি হাসে অরিন। এই পুতুলটা তাকে একটু বেশি ভালোবাসে। যতক্ষণ স্কুলে থাকবে ততক্ষণ বাদে সারাটা দিনই অরিনের আগে পিছে ঘুরে। অরিন কেটা সেটা বলে জ্বালাবে, খুনসুটি করবে ইত্যাদি যেন তার রোজকার রুটিন। অরিন নিজে পুতুলের প্লেটে নাস্তা তুলে দেয়। পুতুল প্লেটের দিকে চেয়ে নির্বিঘ্নে খাবার মুখে পুড়ে দিয়ে বলে, থ্যাঙ্কস অরিপু। অরিনও ছেলেটার ফোলা গালগুলোকে হালকা টিপে দিয়ে বলতে থাকে, মাই প্লেজার সোনা। তাদের খুনসুটির মাঝে সেখানে উপস্থিত হয় অনিক। অনিককে দেখে সকলেই কিছুটা অবাক হয়, অবশ্যই রুদ্রবাদে। কেননা এই ছেলেকে শুক্রবার আসলে বেলা না গড়ালে কিছুতেই উঠানো যায় না। সকলকে এভাবে নিজের দিকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে অনেক কিছুটা থতমত খায়। বলে, কি ব্যাপার সবাই এভাবে কি দেখছ? তুই আজ এত তাড়াতাড়ি? রাফিয়া বেগম প্রশ্ন করলেন। ও আসলে ইচ্ছে করলো সকলের সাথে নাস্তা করতে, তাই চলে এলাম। বলেই রুহির পাশের চেয়ারে বসে পড়ে। প্লেটে নাস্তা দিতে দিতে রুহির কানে ফিসফিস করে বলে, কিরে বুড়ি, ইদানিং দেখছি একটু বেশি রেস্টুরেন্টে যাস। অনিকের কথা শোনা মাত্র প্লেটে থাকা ভাজিতে ডুবানো হাতটা সহসা থমকে যায় রুহির। মুখে দেওয়া পরোটার টুকরোটুকু বুঝি চিবুতে ভুলে গেল সে। আর চোখে একবার আশপাশ লক্ষ্য করে মুখে থাকা খাবারটুকু কোনো রকম গিলে আমতা আমতা করে অনিকের মতোই ফিসফিসিয়ে বলে, কি বলছো? কেন শুনিস নি? তা বলছিলাম কি, একদিন না হয় আমাদেরও ট্রিট দিতে বল তোর হবু বরকে। শুধু বউকে খাওয়ালেই চলবে নাকি? আমরা শ্যালকরা কি দোষ করেছি? সেটা না হয় তুমি গিয়েই বলো। কেন, তুই বললে কি সমস্যা? আছে বহু সমস্যা, আমি পারবো না তাকে এসব বলতে। বাবা, এখনই বরের পকেট যাতে খালি না হয় সেই চিন্তা করছিস? আহা হা, এই দিনও দেখতে হলো আমার। इससे पहले में अंधा किया हुआ। বেশ নাটকীয় ভঙ্গিতে কথাগুলো টেনে টেনে বলল অনিক। এদিকে অনিকের কথা বলার ভঙ্গিতে বহু কষ্টে ওড়নার আঁচলে মুখ গুজে হাসতে থাকে রুহি। পাছে নাকেও দেখে ফেললে যদি হাসির কারণ জিজ্ঞেস করে তাহলে কি জবাব দেবে সে? আর কেউ বিষয়টা তেমন খেয়াল না করলেও অরিনের চোখে ঠিকই ধরা পড়ে বিষয়টি। অরিন রুহির দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? রুহি মাথা নাড়িয়ে কিছু না বলে। অরি, এখন সামনে থেকে যা। আমার দুই হাত এখন একেবারেই জোড়া বাচ্চা, প্রচুর কাজ পড়ে আছে। আম্মু প্লিজ, তুমি অন্তত এমন করো না। কতগুলো দিন হয়ে গেল আমি কোথাও যাইনি। এতদিন না হয় এক্সাম ছিল, বাট নাও আই এম টোটালি ফ্রি। তুমি একটু ভাবেকে বুঝিয়ে বলো না প্লিজ। দেখ অরি, তোর বাবাকে আমি গতকালই বলেছি তোকে তোর নানা বাড়িতে যেতে দেওয়ার কথা, কিন্তু তোর বাবার মুখের উপরে বলে দিল না। আমার অরিন আম্মুকে ছাড়া আমার ভালো লাগে না। এমন একটা ভাব নিল যেন মেয়ে তার একারই। কদিন পর যখন মেয়েকে বিয়ে দিবে তখন কিভাবে থাকবে এই মহাশয়? অরিন মায়ের এত কথা শোনার পরও হাল ছাড়ল না। সেই কখন থেকে সে রাফিয়া বেগমের পেছন পেছন ঘুরছে নানা বাড়ি কয়েকদিন বেড়াতে যাওয়ার জন্য, অথচ রাফিয়া বেগম যেন পাত্তাই দিচ্ছেন না এসবে। অরিন এবার ছুটে যায় জুবাইদা বেগমের কাছে। পেছন থেকে তাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ও বড় মা, আম্মুকে একটু বোঝাও না প্লিজ। আমি কতদিন হয়ে গেল কোথাও বেড়াতে যাই না। অ্যাটলিস্ট কিছুদিনের জন্য হলেও তো যেতে দিতে বলো। জুবাইদা বেগমের যেন বেশ মায়া হলো। পেছন ঘুরে অরিনের মুখটা দুহাতের তালুতে নিয়ে মায়া ভরা কণ্ঠে বললেন, আচ্ছা বলবো তোর আম্মুকে। হ্যাপি? না না, বলবো না, এক্ষুনি বলো। এখনই? বলে অরিন গাল ফুলিয়ে দাঁড়ায়। জুবাইদা বেগম রাফিয়া বেগমের দিকে তাকাতেই রাফিয়া বেগম খেকিয়ে বলেন, একদম না জবা, আমায় কিছু বলতে আসবি না। মনে নেই এর আগের বার বাড়িতে কি কাহিনী করেছিল? তখন না হয় পানিতে পড়ার পর মাসুদ ভাই ওকে বাঁচিয়েছেন বলে, কিন্তু এখন ও একাই যেতে যাচ্ছে। তুই ভাবতে পারছিস ও ঠিক কি কি করবে? আম্মু, তখন তো আমি ছোট ছিলাম, তাই পানিতে পড়ে গিয়েছিলাম, কিন্তু এখন তো আমি বড় হয়েছি। মাথা নিচু করে মিনমিনে কণ্ঠে বলল অরিন। রাখেন আপনার বড় হওয়া,
যে মেয়ে এখনো নিজের মাছের কাঁটা বেছে খেতে পারে না সেই নাকি বড় হয়েছে। বলি শুধু হাতে পায়ে লম্বা হলেই বড় হয়ে যায় না, বুদ্ধিটাও বড় করতে হয়। মায়ের এত কথা শুনে ঠোঁট উল্টে সেখান থেকে চলে আসে অরিন। এক দৌড়ে চলে যায় নিজের রুমে। অরিনের এভাবে চলে যাওয়া দেখে জুবাইদা বেগম আশাহত কণ্ঠে বললেন, এভাবে মেয়েটাকে না বললেও পারতিস রাফু। কিভাবে নিজেকে সামলায় বলতো জবা? ও যখন গত বছর বাড়িতে গিয়ে পানিতে পড়ে গিয়েছিল, বিশ্বাস কর সেই দম বন্ধকর মুহূর্তটা আমি এখনো ভুলতে পারি না। ও শত বলুক নিজের খেয়াল রাখবে, কিন্তু আদৌ কি রাখবে তুই বল? রাফিয়া বেগমের এমন মাতৃসুলভ চিন্তা যে স্বাভাবিক, তাই জুবাইদা বেগম কিছু না বলে ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। অরি, এই অরি, কি হয়েছে আমার পরিটার? এমন মন খারাপ করে আছিস কেন? মাথায় হাত বুলিয়ে বলতে থাকে রুহি। অরিন শোয়া ছেড়ে উঠে বসে, নাক টেনে বলতে থাকে, কেউ একটুও ভালোবাসে না আমায়, কেউ না। কি, তোকে আমি ভালোবাসি না? আল্লাহ, এ কথা তুই বলতে পারলি? বলবো না তো কি করব বলো? আমি কত করে আম্মুকে বললাম আমায় কোথাও ঘুরতে নিয়ে যেতে, কিন্তু আম্মু কিছুতেই রাজি হচ্ছে না। বারবার বলে আমি ছোট। রুহির এমন ঠোঁট ফুলানো দেখে হো হো করে হেসে ওঠে রুহি। হাসতে হাসতে বেচারির চোখে পানি জমতে শুরু করেছে। এদিকে রুহিকে এভাবে এমন হাসতে দেখে মেজাজ বিগড়ে ওঠে অরিনের। অভিমানী সুরে বলে, হ্যাঁ হ্যাঁ, হাসবেই তো। আমি তো তোমাদের কাছে একটা জোকারের মতো, কেউ একটু সিরিয়াসলি নেয় না আমায়। অগত্যা রুহির হাসি থেমে যায়। রুহি হালকা জিভে কামড় দিয়ে বলল, এই এই সরি সোনা, আমি অনেক সরি। আর কে বলেছে আমি তোকে সিরিয়াসলি নেইনি? আমি তোকে সিরিয়াসলি নিয়েছি তো। তাহলে অমন হাসছিলে কেন? আসলে ওই একটা পুরনো জোকস মনে পড়ে গিয়েছিল তো, সে যাকে। তুই কোথাও ঘুরতে যেতে চাস তাই তো? চল, তোকে আজ ঘুরতে নিয়ে যাব। সত্যি? তুই বিকেলে রেডি থাকিস। ওকে। বলে রুহিকে জাপটে ধরে অরিন। রুহিও অরিনকে আগলে নেয়। মুচকি হেসে জিজ্ঞেস করে, এবার খুশি তো? অনেক। ভাইয়া আসবো? ল্যাপটপে বেশ মনোযোগ দিয়ে কিছু কাজ করছিল রৌদ্র। রুহির ডাকে ল্যাপটপের দিকে চোখ রেখেই বলে, আয়। ভাইয়া, তোমার কি বিকেলে তেমন কোনো প্ল্যান আছে? এবার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রুহির দিকে তাকায় রৌদ্র। আবারও জিজ্ঞেস করে, মানে? বলছি যে বিকেলে কি তুমি ফ্রি আছো? কেন? ও, তাহলে কি তুমি আজ আমাদের একটু ঘুরতে নিয়ে যেতে পারবে? আসলে অরিনটার না মন খুব খারাপ। পরে রুহি অরিনের সকল ঘটনা একে একে বর্ণনা করে রৌদ্রর কাছে। রৌদ্র সবটা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, বিকেলে সবাই রেডি থাকিস। সত্যি? হুম। থ্যাংক ইউ ভাইয়া। রুহিও বেশ খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রৌদ্র এখনও ভাবছে অরিনের কথা। ভাবা যায় মেয়েটা ঠিক কত বড় সাহস হয়ে গেছে যে সে রৌদ্রর থেকে দূরে থাকতে চায়। রৌদ্র ল্যাপটপটা কোল থেকে নামিয়ে বারান্দায় চলে যায়। অতঃপর আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বাঁকা হাসল, বলল, আমার দৃষ্টির আড়াল হতে চাইলেও আমার থেকে কি করে আড়াল হবে সানশাইন? রোদ থেকে কি কখনো তার আলোকে দূর করা সম্ভব? তাহলে তো কিভাবে দূর হবে বলতো? আকাশ থেকে কি কোনো জবাব আসলো? আসলো বোধহয়। আসলেও যে তার কারোরই বুঝবার জো নেই। এই যে এক প্রেমিক আর আকাশের মধ্যকার কথোপকথন, আমরা তোরাই না বুঝবো। কি রে, তুই এখনো রেডি হসনি? রুহি একেবারে তৈরি হয়ে অরিনের রুমে আসে অরিনকে নিয়ে নিচে যেতে, কিন্তু এসেই দেখতে পায় অরিন খাটের উপর জামা কাপড়ের স্তূপ বানিয়ে একটার পর একটা নিজের গায়ের উপর ধরে আয়না দেখছে। রুহি কিছুটা তেতে উঠে বলে, কি করেছিস এগুলো? মেজমা দেখলে একটা বকাও মাটিতে পড়বে না, দেখে নিস। সঙ্গে আবার 2-1 ঘা ফ্রিতেও পড়তে পারে। রুহির কথায় যেন কোনো ধ্যান নেই অরিনের। সে ঠোঁট কামড়ে এখনও তাকিয়ে আছে জামাগুলোর দিকে। হতাশ কণ্ঠে রুহিকে বলে, রুহিপু, একটা জামাও সিলেক্ট করতে পারছি না, একটু হেল্প করো না প্লিজ। আচ্ছা তুই সরে দাঁড়া, আমি দেখছি। বলে নিজে থেকে একটা জামা কাপড় পছন্দ করল রুহি। বেবি পিঙ্ক কালারের একটা চুড়িদার ড্রেস। রুহি অরিনের হাতে ড্রেসটা দিয়ে বলল, যান ম্যাডাম, কুলকুচি করে আসুন। অরিনও ড্রেসটা হাতে নিয়ে ছুটে যায় ওয়াশরুমে। অরিন যেতে রুহি অরিনের কাপড়গুলো একে একে গুছিয়ে আলমারিতে রাখে। মিনিট 7 পরে অরিন চেঞ্জ করে বের হয়।
রুহি এক পলক তার দিকে তাকিয়ে মুচকি হেসে এগিয়ে আসে, বলে, তুই হেজাব পরে নে, আমি তোকে হালকা একটু সাজিয়ে দিই। না না, আমি সাজবো না, আমার ভালো লাগে না। পরীর মতো সুন্দর হলে কারিবার সাজতে ইচ্ছে করে শুনি। রুহিপু, উপস, সরি সোনা। আচ্ছা বাদ দে, আমি নিচে যাচ্ছি, তুই ফটাফট রেডি হয়ে নিয়ে যা নামবি, কেমন? একদম লেট করিস না কিন্তু, ভাইয়া প্রচুর রাগ করবে তাহলে। আচ্ছা যাও, আমি জাস্ট 10 মিনিটের মধ্যে আসছি। বলেই চলে যায় রুহি। অরিনও নিজের মতো করে তৈরি হতে থাকে। ড্রেসটার ওড়নার সাথে ম্যাচিং করে ধূসর রঙের হিজাব পরে, চোখে হালকা চিকন করে কাজল দিয়েছে আর ঠোঁটে লিপ গ্লস। ব্যাস পুরো তৈরি অরিন। মোবাইলটা হাতে নিয়ে পার্সে ঢোকাতে সিঁড়ি বেয়ে নামতে থাকে সে। এদিকে ড্রয়িং রুমে উপস্থিত একজোড়া চোখ যে গভীরভাবে তাকে পরখ করছে, সে খবর কি আর অরির আছে? না, নেই। থাকলে হয়তো অষ্টাদশী ছুটে পালাতো এই চক্ষু গোচর হতো। অরিন তড়িঘড়ি করে নিচে নামতে গিয়ে হঠাৎই তার পা দুটো থমকে দাঁড়ায়। তার সামনে উপস্থিত মানুষটাকে আজকে কি একটু বেশিই সুন্দর লাগছে তার চোখে? মানুষটাকে সবসময় তার চোখেই এতটা মারাত্মক লাগে কেন? এই যে পরনের হাতা গুটানো কালো পাঞ্জাবিতে, এই মুহূর্তে অরিন তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ বলে নির্দ্বিধায় আখ্যায়িত করতে পারবে। অরিনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসল রৌদ্র। সামান্য গলা খাঁকারি দিয়ে বলল, তোর দেখা শেষ হলো, এবার কি বেরোবি নাকি আরও দেখা বাকি আছে? রৌদ্রর কথায় থতমত খায় অরিন। কিছুটা অপ্রস্তুত হয়ে আমতা করে বলে, ইয়ে মানে রোদ ভাই। হয়েছে আপনার, মানে এবার চলেন। বলেই দ্রুত পায়ে বেরিয়ে পড়ে রৌদ্র। অরিনও তার পিছু পিছু বেরিয়ে আসে। রৌদ্রর পিছু পিছু বাহিরে বের হয়ে কিছুটা অবাক হয় অরিন। আশেপাশে সব জায়গায় চোখ বুলিয়েও কাউকে চোখে পড়ল না তার। রৌদ্র গ্যারেজ থেকে গাড়ি বের করে এনে অরিনের সামনে ব্রেক কষে। অরিন তখনও দাঁড়িয়ে, কোনো হেলদোল নেই তার মাঝে। অরিনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রৌদ্র গাড়িতে বসে থাকা অবস্থাতেই জিজ্ঞেস করে, এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? অরিন কিছুটা আমতা করে প্রশ্ন করে, ইয়ে মানে রোদ ভাই, বাকিরা কোথায়? তাদের দেখছি না যে। তারা অনেক আগে চলে গেছে। তোর তো আবার তৈরি হতে পুরো একদিন লাগে কিনা, তাই ওরা আমাদের আগে অন্য গাড়ি নিয়ে বের হয়ে গেছে। অরিনের রৌদ্রর মুখে এমন কথা শুনে কিছুটা অভিমান করার কথা থাকলেও মনে মনে সে ভীষণ খুশি। আর খুশি না হয়ে উপায় আছে? সে তার রোদ ভাইয়ের সাথে একা যাবে, এটা কি কোনো কম বড় কথা? কিন্তু তার যে মানুষটার সাথে পাশাপাশি বসার বড্ড শখ, খোলা আকাশের নিচে হুড ফালানো রিকশায় গায়ে বাতাস লাগিয়ে ঘুরবার শখ, এই মানুষটাকে খুব করে কাছে থেকে অনুভব করার শখ। অরিনকে নিজের ভাবনায় বেখেয়ালি দেখে রৌদ্র অরিনের মুখের সামনে তুড়ি বাঁচে। অরিন কিছুটা চমকে ওঠে, জিজ্ঞাসু দৃষ্টিতে রৌদ্রর পানি তাকায় এসে। রৌদ্র গম্ভীর কণ্ঠে বলে, তুই তোর এই অভ্যাসটা বাদ দিবি না? কথায় কথা আমার স্ট্যাচু হয়ে যাস কেন? এখন কি যাবি নাকি এভাবে দাঁড়িয়ে থাকবে? আমার কিন্তু এভাবে শুধু দাঁড়িয়ে থাকার মোটেও সময় নেই। আচ্ছা রোদ ভাই, আমরা গাড়িতে করে না গেলে হয় না? রৌদ্র অরিনের এমন কথায় ভ্রুকুটি করে তাকায়। তাকে কিছু না, ছোট্ট করে শ্বাস ফেলে গাড়ি থেকে বের হয়ে আসে সে। অরিনকে সাথে নিয়ে গাড়ি ছাড়াই বেরিয়ে পড়ে গন্তব্যের উদ্দেশ্যে। পরন্ত সূর্যের উত্তাপও যেন অনেকটাই তেজস্ক্রিয়। ইট পাথরের রাস্তাটিতে পাশাপাশি হাঁটছে দুজন অব্যক্ত প্রেমী। জনমানবহীন রাস্তাটিতে মাঝে মধ্যে দু একটা রিকশা ছুটে যাচ্ছে তাদের পাশ দিয়ে। কারো মুখে কোনো রাউবলি নেই। রৌদ্র সামনে তাকিয়ে দুহাত পকেটে গুজে ভাবলেইসীনভাবে হেঁটে চলেছে। অন্যদিকে অরিন বারবার আর চোখে তার পাশে থাকা সুদর্শন পুরুষটাকে অবলোকন করে যাচ্ছে। সে কি ভেবেছিল ওই মানুষটার সাথে কখনো এভাবে পাশাপাশি হাঁটতেও পারবে? অরিন তো হাতে চাঁদ পাওয়ার মতো খুশি। বেশ কিছুক্ষণ পর তারা একটা রিকশা পায়। রুদ্র আগে উঠে পড়ে, কিন্তু অরিন উঠতে গিয়ে পড়ে বিপত্তিতে। লং ফ্রক পরার দরুন নড়তে কিছুটা অসুবিধা হচ্ছিল তার। এমন সময় তার সামনে এক হাত বাড়িয়ে দেয় রুদ্র। অরিন কিছুটা অবাক চোখে তাকায় তার দিকে। রুদ্র এবার খেকিয়ে বলতে থাকে, হাঁ করে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি ওঠ। অরিনও তড়িঘড়ি করে মাথা ঝাঁকিয়ে হাতটিকে শক্ত করে ধরে উঠে বসে। অরিন রিকশায় বসতে রুদ্র অরিনের হাঁটুর উপর দিয়ে হালকা হাতে তাকে আঁকড়ে ধরে। রিকশা চালকের উদ্দেশ্যে বলে, মামা আস্তে ধীরে চালাবেন। জি আচ্ছা। বলেই তিনি রিকশা চালাতে থাকে। এদিকে রুদ্রর স্পর্শ পাওয়া মাত্রই যেন অরিনের সমস্ত কায়া এক মুহূর্তে কেঁপে ওঠে। তার হৃদয়ের সকল ভালো লাগারা যেন ডানা মেলে ঝাপটাতে শুরু করেছে। এ কেমন অনুভূতি? এতটা এলোমেলো লাগছে কেন তার?
সামান্য একটু কাছে আসাতেই তার দম বন্ধকর অবস্থা, অথচ মনে মনে এই মানুষটাকে সে সব সময়ের জন্য নিজের করেছে। অরিন নিজেকে স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়, পাছে না তার রোদ ভাই কিছু বুঝে যায়। অন্যদিকে অরিনের এমন কাঁপাকাঁপি সবটাই চক্ষু গোচর হয় রৌদ্রর। তবুও সে ভ্রূক্ষেপহীনভাবে অরিনকে একইভাবে আগলে ধরে বসে থাকে। সে অরিনের দিকে একবার তাকায়, সে পরক্ষণে নজর ঘুরিয়ে মিটিমিটি হাসতে থাকে, মনে মনে বলে, আমার সামান্যতম ছোঁয়াটুকু এখনো সহ্য করতে পারিস না সানশাইন, অথচ একদিন তোর সমস্ত কায়া জুড়ে থাকবে শুধু আমার ছোঁয়া, আমার বিচরণ। তখন কিভাবে সামলাবে নিজেকে? প্রায় আধা ঘন্টা পর তারা একটা পার্কের সামনে উপস্থিত হয়। রৌদ্র রিক্সা থেকে নেমে অরিনকেও আগলে ধরে নামায়। রিক্সা ভাড়া চুকিয়ে তারা ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে অরিন আশেপাশে চোখ বুলায়। পার্কটা দেখতে যথেষ্ট সুন্দর, চারিদিকে কত মানুষজনের ভিড়। অরিন কিছুটা সামনে এগোতে একজন ছট করে এসে তাকে জড়িয়ে ধরে। ঘটনার আকস্মিকতায় অরিন কিছুটা ভরকে যায়। জড়িয়ে ধরা মানুষটার দিকে তাকাতেই বুঝতে পারে এটা আহি। আহি অরিনকে ছেড়ে দিয়ে প্রশ্ন করে, এত লেট করলে তুমি? বাপ্পা, আমরা তো ভেবেছিলাম আজ আর বুঝি আসবেই না। ও কথা বাদ দে, আগে বল বাকিরা কোথায়? বাকিরা ওই যে। বলে হাত দিয়ে ডান দিকে ইশারা করে আহি। অরিনও সেদিকে লক্ষ্য করে তাকাতেই সকলে তাকে হাত দিয়ে কাছে আসার ইশারা করে। অরিনও ছুটে যায় সঙ্গে সঙ্গে। অরিনকে এভাবে ছুটতে দেখে পেছন থেকে রৌদ্র বলে ওঠে, আসতে যাওয়ারি হোঁচট খাবি তো? কে শোনে কার কথা। অরিন তো এক প্রকার ছুটেই সকলের সামনে উপস্থিত হয়। সকলকে দেখে গাল ফুলিয়ে বলতে থাকে, তোমরা খুব খারাপ, আমায় একা ফেলে নিজেরা চলে আসলে কেন? আমার জন্য কিছুক্ষণ দাঁড়ালে কি হতো শুনি? অরিনের অভিমানী কথায় অনেক বোনের কাঁধ আগলে ধরে বলে, সো সরি বনু, আসলে এই রুহির জন্যই আমাদের আগে ভাগে বের হতে হয়েছে। আর তাছাড়া এক গাড়িতে তো চাইলেও আমরা একসঙ্গে আসতে পারতাম না, তাই ভাই আমাকে ওদের সঙ্গে পাঠিয়েছে আর বলেছে ভাইয়া তোকে তার সঙ্গে নিয়ে আসবে। ও আচ্ছা, সেটা বাদ দাও, রুহিপুর জন্য আগে আসতে হয়েছে কেন? কারণ রেহান ভাইয়া রুহিপুকে তাড়া দিচ্ছিল, আর রুহিপু আমাদের। টিপ্পনি কেটে পেছন থেকে বলে ওঠে মাহিরা। কি, রেহান ভাইয়াও এসেছে? ওই দেখো হাতে আইসক্রিম নিয়ে ফিরছে। বলেই অরিনকে পেছনে তাকাতে বলে আহিরা। অরিনও সেদিকে তাকায়, দেখতে পায় রেহান এদিকেই আসছে। রেহান অরিনকে দেখে চমৎকার হাসল। কতক্ষণ যাবত অপেক্ষা করছি পরি, এত দেরি করলে যে? আসলে ভাইয়া। থাক, এখন আর ওসব বলে লাভ নেই। না, ওটা খাও, তোমার তো এটা খুব পছন্দের, তাই না? বলেই একটা কোন আইসক্রিম অরিনের সামনে এগিয়ে দেয় রেহান। অরিনও সেটা হাসি মুখে নিয়ে নেয়। থ্যাংক ইউ ভাইয়া। মাই প্লেজার বিউটিফুল লেডি। কুর্নিশ করার ভঙ্গিতে বলে ওঠে রেহান। পরে একে একে সকলকেই ভাগ করে দেয়। একটা আইসক্রিম নিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা রৌদ্রর কাছে যায় রেহান। নে ধর। আইসক্রিম হাতে নিয়ে রৌদ্র বলে, তুই এখানে কি করছিস? বারে বলদ নাকি তুই? আমার বউ যেখানে আমিও তো সেখানে থাকবো, তাই না? এই ধর, যেমনটা তুই এসেছিস। আমি এসছি মানে? ইস, কচি খোকা ভাব এমন যেন কিছু বোঝে না। বেটা তোরে আজকে বিয়ে দিলে কালকেই 2 বাচ্চার বাপ হয়ে যাবি, আর তুই কেন এখন কচি সাজিস আমার সামনে? রেহানের এমন উদ্ভট কথায় ভ্রু কুঞ্চন করে তাকায় রৌদ্র, বলে, কিছু বাবল তো বকছিস? কিসের আবল তাবল? তুই তোর বউয়ের জন্য এখানে আসিস নাই, অস্বীকার করতে পারবি বল? আরে আমি শুধু ওর জন্য আসি নাই, রুহি বলল তাই। আরে থাম শালা, রুহি আমাকেও বলছে অরিনের মন খারাপের কথা। আর কেউ জানুক বা না জানুক, আমি জানি ইফতেখার, এহসান, রৌদ্র কেমন বউ পাগল। তুই শুধু যে ওর জন্য এসেছিস তা আমি বেশ ভালোই জানি। রৌদ্র রেহানের কথায় আর প্রত্যুত্তর করল না, শুধু গভীর দৃষ্টিতে কিছুটা দূরে হেসে হেসে কথা বলা অষ্টাদশীর পানে তাকিয়ে মুচকি হাসল সে। ভাবছে রেহানের কোনো কথাই তো মিথ্যা নয়, একমাত্র অরিনের জন্যই তো তার আশা। তার সানশাইনের মুখে হাসি মানায় মন খারাপের অন্ধকার নয়। রেহান রৌদ্রর গম্ভীর অবলোকন দেখে গলা খাঁকারি দিয়ে বলতে থাকে, আরে থাম ভাই, আর কত দেখবি? মানলাম ভাবি আমার সুন্দরী, তাই বলে এমনি চোখ দিয়ে গিলে খাবি? এবার যেন রৌদ্র কিছুটা বিরক্ত হয়ে রেহানের দিকে ফিরল। কি সমস্যা তোর? সমস্যা কি আর একটা, সে যাকগে, আমি আমার বউকে নিয়ে একা ঘুরতে যেতে চাই। কেন? কি কেন? আমার বউকে নিয়ে আমি একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো না? করবি তো, কিন্তু এখন না, বিয়ের পর। এ কেমন বেনসাপি? তুই নিজের বউকে নিয়ে এক রিক্সায় ঘুরতে পারিস, আর আমি আমার বউকে নিয়ে একটু ঘুরতে পারবো না? ওর নিজের বেলায় 16 আনা আর আমার বেলায় 1 আনাও না। তুই কি করে জানলি
আমি ওকে নিয়ে রিক্সা ঘুরেছে? জানি জানি, সবই জানি। এখন আমি তোর কোনো কথাই শুনছি না। আমি রুহিকে নিয়ে গেলাম। বলে রেহান রৌদ্রকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে কেটে পড়ে। এতক্ষণ রৌদ্রকে যা যা বলেছে সে নিশ্চিত ও যদি এখন একা থাকতো তাহলে নির্ঘাত তার পিঠের ছাল আর আস্ত থাকতো না। মনে মনে অরিনকে 100 ধন্যবাদ জানায় রেহান। সে খুব ভালো করে জানে রৌদ্র আর যাই হোক অরিনের সামনে কখনোই রাগ দেখাবে না। তাই তো সুযোগের সদ্ব্যবহার করলো রেহান। রেহান রুহিকে নিয়ে পার্কের পাশে হওয়া মেলায় ঘুরতে যায়। এদিকে বাকি সবাই কিছুক্ষণ পার্কে হাঁটাহাঁটি করে। আহির এক পর্যায়ে বলে ওঠে সে নৌকায় চড়বে। মাহিরাও এক কথাতে রাজি হয়। অরিন প্রথম ইতস্তত করছিল, কেননা সে একটু ভয় পায় সাঁতার না জানার কারণে, কিন্তু সবাই যেহেতু আছে তাই আর তেমন ভয় পেল না। অগত্যা সবাই মিলে নৌকায় চড়ার প্রস্তুতি নেয়। নৌকায় চড়তে এসেও ঘটে আরেক বিপত্তি। তারা যে নৌকায় উঠবে সেখানে মানুষজন ভর্তি। রৌদ্র এসব দেখে বাঁকা হাসে, বলে, এখানে তো আর বেশি মানুষ উঠলে সমস্যা হতে পারে। অনেক, তুই আহি মাহিকে নিয়ে নৌকা দিয়ে যা, আমরা পরের নৌকা আসছি। অনেকের মনে মনে আবারও কিছু একটা আঁচ করলো, অথচ মুখে মেকি হাসি দিয়ে বলল, ওকে ভাইয়া। বলে সে আহি মাহিকে নিয়ে নৌকায় ওঠে। এদিকে অরিনের মনটা আবারও খারাপ হয়েছে। একবার যে বলে, না না, আমিও তাদের সাথে যাব। একজন মানুষ বেশি উঠলে কি আর এমন হবে? প্লিজ, আমি উঠবো তাদের সাথে। অরিনের কথা শুনে মেকি রাগ দেখায় রৌদ্র। তোকে বললাম না আমরা আলাদা নৌকা যাব, ওরা যাকে নৌকায়, তুই আমার সাথে আয়। বলে অরিনকে আর কিছু বলতে না দিয়ে তার হাত ধরে একটা খালি নৌকায় উঠে পড়ে। মাঝিকে বলে দেয়, মামা, পুরো নৌকা আমি ভাড়া নিচ্ছি, আপনি বৈঠা তুলুন, আর হ্যাঁ, অবশ্যই সাবধানে চালাবেন। মাঝিও রৌদ্রের কথা মতো বৈঠা তোলে। অরিনের যেন অবস্থা যায় যে সে কোনো রকমে হেলে দুলে দুলতে থাকা নৌকায় বসে পড়ে। কিছুটা ভীত কণ্ঠে রৌদ্রকে বলে, রোদ ভাই, আমরা একা একটা নৌকায় কেন যাচ্ছি? বেশি মানুষ থাকলে তো অন্তত আমার ভয়টা কম লাগতো। রৌদ্র অরিনের থেকে সামান্য দূরত্বে দাঁড়িয়ে অরিনের কথা শেষ হতেই মেজাজ দেখিয়ে বলে, তুই কিভাবে ভাবলি আমি তো কতগুলো মানুষের মাঝখানে নিয়ে যাব? আর রইল বাকি তোর ভয়ের কথা। মনে রাখিস, আমি থাকতে তোর কিচ্ছু হতে দেব না। অরিন অবাক চোখে তাকিয়ে রইল রৌদ্রর পানে। এই মানুষটা তার কাছে বরাবরই এক মায়াজাল, বুঝা বড় দায়। কিন্তু এই মুহূর্তে অরিন কিছুতেই শান্ত হতে পারছে না। দুলতে থাকা নৌকায় তার চান যায় যায় অবস্থা। মনে হচ্ছে এই বুঝি নৌকাটা উল্টে গেল। অরিন ভয়ের চোটে চোখ বন্ধ করে নেয়। হঠাৎ করে অরিন অনুভব করলো কারোর খুব কাছে একটা পুরুষালী মন মাতানো সুঘ্রাণ তার নাকে এসে বাড়ি খাচ্ছে। অরিন চট করে চোখ খোলে, কিন্তু পর মুহূর্তে যেন তার চক্ষু ছানা বড়া হয়ে যায়। রৌদ্র অরিনের খুব কাছে এসে কাজ ঘেঁষে বসে এবং অরিনের কোমরে হাত দিয়ে তাকে নিজের বুকের খুব কাছাকাছি নিয়ে আসে। রৌদ্রর স্পর্শ পেতেই অরিন আবারও চোখ বন্ধ করে নেয়। বুকের খাঁচার ভেতরের বস্তুটা যেন এক্ষুনি লাফিয়ে বের হয়ে আসবে অরিনের। আবারও যেন কাঁপন ধরে যায় শরীরে। আচ্ছা, এখন কি মাঘ মাস চলে? না তো, এখন তো গ্রীষ্ম। কিছুক্ষণ আগেও তো অরিনের ঘেমে নেই একাকার অবস্থা, কিন্তু এখন তার শরীরে এমন কাঁপন ধরেছে যেন কোনো এক শৈত্যপ্রবাহ তার উপর দিয়ে মাত্রই বয়ে গেল। হঠাৎই অরিনের কানে আসে এক মন্ত্রমুগ্ধকর ডাক। অরিন। ডাকটা শোনা মাত্রই অরিনের শির দ্বারা বেয়ে এক শীতল স্রোত নেমে যায়। নিজের মনের উৎপীড়নে অতিষ্ঠ হয়ে ঠোঁট কামড়ে ধরে। এদিকে অরিনের বন্ধ চোখ, কাঁপতে থাকা শরীর, অবশেষে ঠোঁট কামড়ে ধরা সব কিছুই যেন রৌদ্রকে এক ঘোর অমানিশায় ফেলে দিচ্ছে। বারে বারে তার মনে নিষিদ্ধ ইচ্ছেরা উকি দিয়ে যাচ্ছে। রৌদ্র অরিনের কোমর থেকে হাত সরিয়ে দ্রুত দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে মুখ ফিরিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করার আশায়। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে অরিনের দিকে ফিরে রৌদ্র অরিনটা এখনও চোখ বন্ধ করে আছে। আবারও অরিনের পাশে গিয়ে বসে সে। এবার অবশ্য সামান্য দূরত্ব বজায় রেখে বসেছে। শান্ত নিরেট কণ্ঠে বলল, চোখ খোল অরিন। অরিন হালকা ঢোকিলে ধীর স্থিরভাবে চোখ মেলে। রৌদ্র ফের বলে, নৌকায় বসিয়ে যদি পরিবেশটা উপভোগ না করিস তাহলে নৌকায় উঠে কি লাভ বলতো? অরিনের ইচ্ছে করলো একবার বলতে, আপনি আর উপভোগ করতে দিচ্ছেন কই? আপনি জানেন না আপনি সামনে আসলে আমি বাখারা হয়ে যাই। কিন্তু মুখে কিছুই বলতে পারল না। চুপ করে মাথা নিচু করে বসে রইল। রৌদ্র তার মৌনতা দেখে বুঝে নিল যা বোঝার। এবার রৌদ্রর মাথায় এক দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে হালকা কঠোর গলায় বলল, দেখ অরিন, এইভাবে বসে থেকে কোনো কিছু উপভোগ করতে পারবি না। আই থিঙ্ক তোর ভয় হচ্ছে,
তাহলে তুই এক কাজ কর, আমার হাতটা ধরে বসে থাক, এতে তোর ভয় কিছুটা কমবে। বলেই নিজের পকেট থেকে ফোন বের করে তার উপর আঙ্গুল চালাতে থাকে, কিন্তু তার মনোযোগ সবটাই অরিনের উপর। অরিন কিছুক্ষণ ইতস্তত করে, কিন্তু পরিস্থিতির ভয়ও যেন মাথা ছাড়া দিয়ে বসে তার। তাই কোনো উপায়ান্তর না পেয়ে রৌদ্রর এক হাত ছুড়িয়ে ধরে সে। রৌদ্র মুচকি হাসে, কিন্তু পরক্ষণেই নিজের মুখভঙ্গি স্বাভাবিক করে নেয়। অরিনের ভয়টা এখন কিছুটা কমে আসে। সে সামনে তাকিয়ে মুগ্ধ নয়নে পরিবেশটা উপভোগ করে। মাথার উপর সাদা নীল মিশেলের আকাশ, নিচেই নদী, নৌকার বৈঠার তালে তালে হওয়া নদীর কলকল শব্দ। দূরে তাকালে মনে হচ্ছে যেন আকাশের সাথে নদীটিও মিশে একাকার। অথচ তারা যতটা সামনে যাচ্ছে ততই যেন সবটা ভ্রমে পরিণত হচ্ছে। অরিন সত্যি মুগ্ধ। অরিন পরম শান্তিতে রৌদ্রর কাঁধে মাথা রাখে। রৌদ্র সেদিকে ফিরে আলতো স্বরে জিজ্ঞেস করে, ভালো লাগছে এখন? হুম। আর ভয় করছে? উহুম। রৌদ্র নিঃশব্দে হাসে। দূর আকাশের পানে চোখ রেখে মনে মনে বলে, সানশাইন, তুই সারাটা জীবন এভাবেই আমার পাশে থাকিস। তোকে ছাড়া যে আমি শূন্য, একেবারেই শূন্য। নৌকার ভাড়া চুকিয়ে নেমে পড়ে রৌদ্র অরিন। কিছুটা সামনে যেতেই একটা বাচ্চা মেয়ে কিছু ফুল আর ফুল দিয়ে বানানো ক্রাউন নিয়ে আসে তাদের সামনে। বলতে থাকে, ভাইজান ফুল নেবেন? আফার একটা ফুল কিনা দেন, আফার হাতে মানাইব। অরিনের ইচ্ছে করলো একটা ক্রাউন কিনে মাথায় দিতে, কিন্তু রোদ ভাইকে বলতে কিছুটা ইতস্তত বোধ করে সে, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে রৌদ্র বাচ্চা মেয়েটার হাতে 500 টাকার একটা নোট দিয়ে বলে, এটা রেখে দাও। কিন্তু আপনি তো কিছুই নিলেন না। আপনি কিছু না নিলে এই টাকা আমি নিব না। রৌদ্র কিছুটা কপাল কুঁচকে বলে, এগুলো কেউ পড়ে? কিভাবে পড়ে এগুলো? দেখি, দাও তো। ভাইজান এই মুকুটটা এইটা আফামনির মাথায় পরায় দেন, খুব ভালো দেখাইব। আর এই যে এই গাজরাটা হাতে বাঁধবে। আচ্ছা, এত কাহিনী কি আছে বলছিলাম না, এদিকে তো ওরে। বলে একটা গোলাপের ক্রাউন নিয়ে অরিনের মাথায় পরিয়ে দেয়, আর একটা বেলি ফুলের গাছটা নিয়ে হাতে বেঁধে দেয় তার। এদিকে অরিন মুগ্ধ নয়নে রৌদ্রর কার্যকলাপ দেখে যাচ্ছে। মনে মনে সে বারংবার চাইছে এই সময়টা এখানেই থেমে যাক, থাকুক না এই মুহূর্তটা আরও কিছুটা সময়। রৌদ্র নিজের কাজ শেষ করে অরিনের দিকে কিয়ৎ কাল তাকিয়ে বলে, খারাপ না, মোটামুটি চলে। বলে অরিনকে নিয়ে সেখান থেকে চলে আসে। অরিন তখনকার কথায় কিছুটা অভিমান করে। কেন রোদ ভাই কি বলতে পারতো না, অরিন তোকে সুন্দর লাগছে? তা না বলে কি বলল, খারাপ না মোটামুটি। এর চেয়ে ভালো হতো যদি সে কুৎসিতি বলতো। অরিন হাঁটতে হাঁটতে থেমে যায়। রুদ্র অরিনের হঠাৎ থেমে যাওয়ার দাঁড়িয়ে পড়ে। পিছনে ঘুরে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি হলো, দাঁড়িয়ে বলেছে? অরিন কাট কাট গলায় জিজ্ঞেস করে, আমায় দেখতে কি খুব খারাপ লাগছে রোদ ভাই? আমি এমনটা কখন বললাম? তাহলে তখন যে বললেন মোটামুটি। তো মোটামুটি লাগছে বলে তো মোটামুটি বললাম। হঠাৎই রাগ উঠল অরিনের। রাগ করে মাথা থেকে ক্রাউনটা যেই না নামাতে যাবে তখনই রৌদ্র বলে উঠল, হেই খবরদার, এটা মাথা থেকে নামিয়েছিস তো? কেন? আপনি না বললেন এটা মোটামুটি লাগছে? তাহলে পরে কি করব বলুন, এর চেয়ে বরং নামিয়ে ফেলি। রৌদ্র অরিনের কাছে এসে আবারও ক্রাউনটা ঠিকঠাক করে পরিয়ে দিয়ে বলল, মোটামুটি লাগুক আর যেমন লাগুক, এটা আপাতত মাথা থেকে নামাবি না। টাকা দিয়ে কিনেছি এগুলো, আর তাছাড়া আমার কষ্টের উপার্জন, বুঝেছি তো। আমি কিন্তু অপচয় একদম পছন্দ করি না। বলে সামনে ফিরে আবারও হাঁটা ধরে সে। এদিকে অরিন হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। কি বললো রোদ ভাই? তার টাকা যাতে অপচয় না হয় তাই সে এমনটা পড়ে থাকবে। বাহ, এটাই দেখা বাকি ছিল। ভাবনা ছেড়ে সেও হাঁটা ধরে রৌদ্রর পিছু পিছু। অরিনরা কিছুটা সামনে এগিয়ে অনেকদের পেয়ে যায়। আহি মাহি কি একটা নিয়ে কথা বলছে। অরিনকে দেখে তারা উৎফুল্লতার সাথে বলে, এই অরিপু, আমরা এখন মেলায় যাব, চলো। সত্যি? তোমাদের দুজনের জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম, চলো এবার যাওয়া যাক তাহলে। বলে তারা হাঁটা ধরে মেলার উদ্দেশ্যে। রৌদ্র অনেক বাকিদের নিয়ে মেলার উদ্দেশ্যে পার্ক থেকে বের হয়ে সরু রাস্তা ধরে হাঁটতে থাকে। তারা কিছুটা পেছনে, আর আহি মাহি অরিন সামনের দিকে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে। অনেকও এক নাগারে এটা সেটা বলে যাচ্ছে, কিন্তু রৌদ্রর যেন সেখানে কোনো ধ্যান নেই। সে মুগ্ধ দৃষ্টিতে সামনে হেঁটে যাওয়া অষ্টাদশীর পানে তাকিয়ে আছে।
অষ্টাদশী কি জানে তাকে এই মুহূর্তে কতটা আবেদনময়ী লাগছে রৌদ্রর কাছে? এই মুহূর্তে রৌদ্রর ইচ্ছে করছে অরিনকে নিজের বুক পিঞ্জরে লুকিয়ে ফেলতে। তাকে ভীষণ কাছে টানতে ইচ্ছে করছে তার। ইচ্ছে করছে তাকে ভীষণ রকমের এক লজ্জা দিয়ে তার লজ্জালু রক্তাভ আভায় ছেয়ে যাওয়া মুখশ্রীটি দেখতে। কেন পারছে না সে অরিনকে কাছে টেনে নিতে? কেন পরিস্থিতি তার সহায় হলো না? কেন তাদের প্রণয়ের পরিণয়ে এত বাধা? আদৌ সকল পরিস্থিতিকে উপেক্ষা করে অরিনকে সে নিজের করতে পারবে তো? নাকি ভাগ্য তার আর পরিস্থিতির মতো বাধার কাছে হেরে ছাপে তার হৃদয়ানুভূতি? অনেক কথা বলার এক পর্যায়ে থমকায়, পাশ ফিরে তাকায় রৌদ্রর পানে, ধিমি কণ্ঠে ডাকে রৌদ্রকে। কিন্তু না, তার রোদ ভাইয়ের তার দিকে কোনো ধ্যান নেই। অনেক এবার রৌদ্রর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। পরক্ষণে আবারও তার মনে থাকা সন্দেহরা আরও এক ধাপ আগায়। আচ্ছা, অনেক যা ভাবছে তাই কি সত্যি? রোদ ভাই কি তাহলে বনুকে পছন্দ করে? কিন্তু কোনো সঠিক প্রমাণ আর স্বীকারোক্তি ছাড়াই বিষয়ে রোদ ভাইকে কীভাবে প্রশ্ন করবে ও? অনেক তার সকল ভাবনা ছেড়ে আপাতত চুপ থাকে আর সঠিক সময়ের অপেক্ষা করে। হালকা করে রৌদ্রর কাঁধে হাত রেখে শুধায়, রোদ ভাই। হঠাৎ ডাকে ধ্যান ফিরে রৌদ্রর। কিছুটা ভড়কে যায় সে। পাশে তাকিয়ে অনেকের দিকে তাকিয়ে দেখে অনেক কেমন ভ্রু উঁচিয়ে তাকে দেখছে। রৌদ্র নিজেকে স্বাভাবিক করতে হালকা গলা খাঁকারি দেয়, বলে, অনেক রৌদ্রর হাবভাবে মনে মনে ব্যাপক মজা নেয়, কিন্তু বাহিরে একদম স্বাভাবিক ভঙ্গিমায় বলে, বল মানে এতক্ষণ কি কোনো কথাই শোনোনি? তাহলে ধ্যান কোথায় ছিল তোমার? রৌদ্রর একবার ইচ্ছে করলো বলতে, তোর বোনের কাছে ছিল, দেখছিস না সারাক্ষণ আমায় কেমন নাকে দড়ি দিয়ে ঘোরায়। কিন্তু মুখে এমন কিছুই বলল না সে। বিষয়টাকে কিছুটা ধামাচাপা দেওয়ার নাই বলল, শোনেনি এমন না, আসলে একটা জরুরি কাজের কথা মনে পড়েছিল, তাই তোর দিকে খেয়াল করতে পারিনি। রৌদ্র হাতের ঘড়িটার সময় চেক করে আবারও শুধালো, আচ্ছা, সন্ধ্যা প্রায় হলো বলে ওদের নিয়ে তাড়াতাড়ি মেলা থেকে ফেরা উচিত। অনিকও রৌদ্রের কথায় সম্মতি জানিয়ে বলল, চলো। তারা দুজনেই পায়ের গতি বাড়িয়ে অরিন্দের কাছে ছোটে, কিন্তু হঠাৎই তাদের পাজোড়া থমকে দাঁড়ায় একটা কথায়। কি গো সুন্দরীরা, একা নাকি? থাক, মন খারাপ করিও না, আমরা আসি না। তোমাকে 3 জনের লইগা আমরা 6 জন আছি, এক একজনের লইগা 2 জন কইরা। বলেই বিশ্রী ভঙ্গিতে হেসে ওঠে রাস্তার পাশে বাইকে হেলান দেওয়া বখাটেগুলো। অরিন, আহি, মাহি কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পেছনে তাকায়। দেখতে পায় তাদের থেকে মাত্র 2 হাত দূরে দাঁড়িয়ে আছে রৌদ্র আর অনিক। তাদেরকে দেখে তারা 3 জনই স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এদিকে অনেক দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে। ঘাড় বাঁকিয়ে রৌদ্রর দিকে তাকাতে তার মুষ্টিবদ্ধ হাত স্বাভাবিক করে নেয়। অনেক খেয়াল করে রৌদ্রর পানে যার চোখ ইতোমধ্যেই রক্ত লাল আভা ধারণ করেছে। চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকার দরুন ঘাড় এবং পেশিবহুল হাতের রগগুলো ফুলে ফেপে উঠেছে। অনেক হালকা ঢোকিল। রৌদ্রকে কিছু বলতে যাবে তার আগেই রৌদ্র দাঁতে দাঁত চেপে বলল, অনেক, তুই অরিনদের নিয়ে মেলায় যা। রেহানকে ফোন দিয়ে বল মেলার বাইরে থেকে তোদের নিয়ে যেতে। আরেকটা কথা, আগামী আধ ঘন্টা এদিকটায় একেবারের জন্য ফিরবি না। গট ইট? অনেক কিছু একটা আঁচ করতে পেরে বিচলিত কণ্ঠে বলল, কিন্তু রোদ ভাই, তুমি যাবে না? অনেকের কথা শেষ হতেই রৌদ্র দাঁত কটমট করে অনেকের দিকে তাকায়। ঝাঁঝালো কণ্ঠে আবারও বলে, ডু অ্যাজ আই সে, নো মোর ওয়ার্ডস, জাস্ট লিভ। অনেকও আর কিছু না বলে চলে যায় অরিনদের নিয়ে। ঠিক তার পরপর অনেক রেহানকে ফোন দিয়ে আসতে বলে মেলার সামনে। রেহানও চলে আসে প্রায় মিনিট 5 পরে, হয়তো আশেপাশেই ছিল। রেহান এসে এদিক ওদিক পর্যবেক্ষণ করে অনেককে জিজ্ঞেস করে, রোদ কোথায় অনেক? অনেক যেন এই প্রশ্নটারই অপেক্ষায় ছিল। সে রেহানের হাত ধরে অরিনদের সামনে থেকে কিছুটা দূরে সরিয়ে এনে বলে দিল তখনকার ঘটনা। রেহান কিছুক্ষণ নিশ্চুপ থেকে অস্ফুট স্বরে বলল, ইন্না লিলাহ। অনেক কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায় রেহানের কথায়। সে হতবিহ্বল হয়ে বোঝার চেষ্টা করে সে কি আদৌ সঠিক শুনল। রেহান ভাই কি বলল এটা? অনেক মনের কথা মুখে নিয়ে আসলো, বলল, আর রেহান ভাই, তুমি কি ইন্নালিল্লাহ বললে? রেহান একেবারেই শান্তি ভঙ্গিমায় মাথা নাড়ে, বলতে থাকে, রোদ যেহেতু আজ ওদেরকে ধরেছে, তাহলে মনে রাখিস আজকের পর থেকে কেউই হয়তো নিজের হাতে ঠিকমতো খেতে পারবে না, অথবা নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারবে না।
অনেক এবার হতভম্ব হয়ে যায়। হতভম্ব হয়ে বলে ওঠে, কি বলছো এসব রেহান ভাই? রেহান অনেকের কথা শুনে তার দিকে ঘাড় কাত করে তাকায়। অতঃপর স্বাভাবিক ভঙ্গিতে অনেকের কাঁধে এক হাত ভর দিয়ে কৌতুকের সুরে বলল, আরে সোনামণি, বোঝো না নতুন নতুন। অনেকের মাথায় রেহানের কথার আগাগোড়া কিছুই ঢুকছে না। সে শুধু অবাক চোখে রেহানের দিকে তাকিয়ে। রেহানও অনেকের মুখভঙ্গিতে মুচকি হাসে। পরে নিজের পকেট থেকে ফোন বের করে কাউকে কল লাগায়। দুবার রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ হয়। রেহান ফোন কানে নিয়ে বলতে থাকে, রোদ কি এখন ওখানে? জি স্যার। কয়জন? জি 6 জন। আচ্ছা শোনো, তুমি শুরু থেকে সবটা রেকর্ড করে আমাকে পাঠাবে, ওকে? ওকে স্যার। হুম। বলে কট করে ফোন কেটে দেয় রেহান। এদিকে অনেক এখনও ভ্যাপলার মতো তাকিয়েই আছে। বুঝতে চেষ্টা করছে আসলে বিষয়টা কি হচ্ছে। একটা আবদ্ধ রুমে এক নাগারে শরীরের সর্বস্ব দিয়ে আর্ত চিৎকার করে যাচ্ছে কয়েকজন। তারা তাদের সামনে থাকা জমের মতো ব্যক্তিটিকে বারংবার আকুতি মিনতি করে যাচ্ছে যেন সে আর তাদের না মারে। কিন্তু ব্যক্তিটার কানে কি আদৌ তা পৌঁছাতে পেরেছে? ব্যক্তিটার হাতে থাকা লাঠির গতি তো তা বলছে না। সে তো ব্যস্ত সকলকে শাস্তি দিতে। এই মুহূর্তে ব্যক্তিটার মারের চাইতেও তার মুখভঙ্গি বেশ ভয়াবহ ঠেকছে বদ্ধ ঘরটির দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা কালো পোশাকধারী লোকেদের কাছে। গোপনে ক্যামেরা অন করে ভিডিও করে যাচ্ছে রেহানের আদেশে। মনে মনে ভাবছে তারা, না জানি মার খেতে থাকা লোকগুলো কোন পাবে পড়ে তাদের বসের কলিজায় হাত দিতে গেল। ইস, আজকের পর আর কোনোদিন হয়তো মার খেতে থাকা ছেলেগুলোর মাঝে কেউ কেউ নিজের হাতে ঠিকমতো খেতে পারবে না, আবার হয়তো কেউ কেউ নিজের পায়ে দাঁড়াতে পারবে না ভেবেই একরাশ দীর্ঘশ্বাস ফেলে সকলে। এদিকে রৌদ্র নিজের সর্বস্ব দিয়ে ছেলেগুলোকে পিটিয়ে মাত্র ক্ষান্ত হলো। হাত থেকে লাঠিটাকে দূরে ছুঁড়ে দিয়ে সামনে থাকা ছেলেটার চুলের মুঠি টেনে ধরে। ছেলেটা ব্যথায় কুকিয়ে ওঠে। রৌদ্র দাঁতে দাঁত চেপে বলে, এত বড় কলিজা তোর? আমার বাড়ির মেয়েদের নিয়ে বাজে কথা বলিস? তোর তো খুব শখ, তাই না, মেয়েদের কোম্পানি দেওয়ার? তাহলে আজকের পর থেকে কিভাবে কি করিস আমিও দেখি। বলে আবারও ছেলেটার নাক মুখ বরাবর ঘুষি মারতে থাকে। ছেলেটার নাক মুখ বেয়ে রক্ত ঝরছে অবলীলায়। ছেলেটা ব্যথায় প্রায় জ্ঞানশূন্য অবস্থা। বহু কষ্টে নিভু নিভু চোখে রৌদ্রর পায়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অস্পষ্ট স্বরে থেমে থেমে বলতে থাকে, আমারে মাফ করে দেন ভাই, এই জীবনে বাচ্চা থাকলে আর কোনো মাইয়া মানুষের দিকে চোখ তুললেই দেখবো না, এবারের মতো ছাইরা দেন ভাই। রৌদ্র ছেলেটার কথা শেষ হবার আগেই সজোরে তার বুক বরাবর লাথি মেরে দূরে সরিয়ে দেয়। আবারও ছেলেটার চুলগুলো মুষ্টিবদ্ধ করে হিসিয়ে বলে, বিশ্বাস কর, তুই যদি আজকে শুধুমাত্র আমার বাড়ির মেয়েদেরকে বাজে কথা বলতি তাহলে তোকে শুধু একটু শাস্তি দিয়ে ছেড়ে দিতাম। কিন্তু তুই শুধু আমার বাড়ির মেয়েদের না, সেখানে থাকা আমার সানশাইনকেও বাজে কথা বলেছিস। জানিস তো, এটাই তোর ব্যাড লাক। আর যার লাক খারাপ তাকে কি করা যাবে বল? বলে রৌদ্র আবারও ছেলেটিকে বেধড়ক মারধর করতে থাকে। ছেলেটা এক পর্যায়ে জ্ঞান হারায়। রৌদ্র কিছুক্ষণ পর তার একজন গার্ডকে ডাক দিয়ে বলে, এদের এক্ষুনি হসপিটালে ভর্তি করাও। জি বস। বলে তারা ছেলেগুলোকে কোনো রকম তুলে চলে যায় সেখান থেকে। রৌদ্র সকলের চলে যেতে রুমে থাকা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মিনিট 10 পরে ফিরে এসে ওয়ার্ড্রপ থেকে একটা শার্ট বের করে পরে নেয়। একেবারে ফিটফাট হয়ে ঘরে থাকা আয়নাটাতে নিজের প্রতিবিম্বের দিকে তাকায় সে। পরক্ষণে এক বাঁকা হাসি খেলে যায় তার মুখে। বিড়বিড়িয়ে বলতে থাকে, তোকে যে বাজে কথা বলবে আমি তার জিভ কেটে ফেলবো। যে তোর দিকে চোখ তুলে তাকাবে আমি তার চোখটা উপরে ফেলবো। তুই শুধু আমার, শুধুই আমার সানশাইন। রেহান রুহিদের মেলায় নিয়ে এটা সেটা কিনে দিচ্ছে। এমন সময় তার ফোনে টুং করে মেসেজের শব্দ হয়। সে রুহিদের থেকে কিছুটা দূরে এসে ফোন চেক করে। পরক্ষণেই তার চেহারায় একটা বাঁকা হাসি খেলে যায়। সে অনিককে চোখ দিয়ে ইশারায় নিজের কাছে ডেকে আনে। নিজের ফোনটা অনিকের হাতে দিয়ে ফিসফিসিয়ে বলেছে, মনা, বেশি ভয় পেও না, কিন্তু এটা তো জাস্ট ট্রেলার, আস্তে আস্তে আরো কাহিনী দেখতে পারবে। কথা শেষ করেই চোখ মেরে সেখান থেকে চলে আসে রেহান। অনিকও ভ্রুজোড়া কুচকে ফোনে ভিডিওটা অন করে। সময় গড়ানোর সাথে সাথে ভিডিওটাও এগিয়ে চলে। ভিডিওটা যত এগোচ্ছে ততই যেন অনিকের হার্টবিট বেড়ে চলেছে। সে বারবার
শুকনো ঢোকিলে এক হাত দিয়ে কপালের ঘাম মুছতে থাকে। ভিডিওটার শেষ পর্যন্ত দেখার ধৈর্য পেল না অনেক। তড়িঘড়ি করে ফোনটা অফ করে আকাশের দিকে মুখ করে বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে সে। এ আমি কোন রোদ ভাইকে দেখছি? রোদ ভাই যে এতটা রাগে হতে পারে এটা তো আমি কল্পনাও করিনি। আর রোদ ভাই এইখানে কি বলল? তার সানশাইন মানে তিনি কি সত্যিই বনুকে ভালোবাসে? বনুর জন্যই কি ছেলেগুলোকে এইভাবে মারল সে? না, রোদ ভাইয়ের সাথে আমার সরাসরি কথা বলতেই হবে। তিনি যেই সম্পর্কের সূত্রপাত ঘটাতে যাচ্ছে তা যে অসম্ভব। এখন তো শুধু রোদ ভাই অরিনকে ভালোবাসে, কিন্তু যদি অরিন রোদ ভাইকে ভালোবেসে ফেলে তাহলে যে এহসান পরিবারে আবারও দ্বিতীয় প্রলয় ঘটবে। আর এই প্রলয়ের প্রলয়ঙ্কর পরিণতির জন্য আমি আমার ভাই অথবা বোন কাউকেই হারাতে পারবো না। দরকার হয় ওদের দুজনের ভালোর জন্য হলেও ওদের আলাদা করতেই হবে। ভাবনা শেষ হতেই অনেক অদূরে দাঁড়িয়ে থাকা নিজের বোনের হাসি মাখা স্নিগ্ধ মুখশ্রীর দিকে তাকিয়ে আবারও মনে মনে বলে ওঠে, বনুরে, আমি মন থেকে দোয়া করি তুই সারা জীবন এমন হাসি খুশি থাক। আল্লাহ যেন আমার ভাগ্যের সুখটুকুও তোকে দান করে। কিন্তু আমি চাইবো তোর মনে যে তুই কোনোদিন রোদ ভাইয়ের জন্য ভালোবাসা না জন্মে। এই নিষিদ্ধ অনুভূতির জন্য যে ইতিমধ্যে আমরা আমাদের একজন প্রিয় মানুষকে হারিয়েছি, কিন্তু এবার আমি তোকেও হারাতে পারবো না বনু, কিছুতেই পারবো না। পরক্ষণে অনিকের মনে ভয় সঞ্চার ঘটে। ভেবে ওঠে, মাত্র রোদ ভাইয়ের যে কর্মকাণ্ড দেখলাম তাতে আমার বুঝতে এক চিলতে বাকি নেই যে তিনি বনুর প্রতি ঠিক কতটা অবসেশন। কিন্তু তার এই অবসেশন যে তার এই পুরো পরিবারের জন্য অশনি সংকেত বয়ে আনছে। আল্লাহ, কি হবে এই অবসেশনের পরিণাম? রৌদ্র প্রায় 40 মিনিট পরে আবারও মেলায় ফিরে আসে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির করবার পর সকলকে খুঁজে পায় সে। স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে তাদের সামনে উপস্থিত হয় রৌদ্র। রুহি তার ভাইকে দেখে জিজ্ঞেস করে, কোথায় চলে গিয়েছিলে ভাইয়া? অনেক ভাইকেও জিজ্ঞেস করলাম তোমার কথা, কিন্তু সে বলল তাকেও নাকি বলে যাওনি। রৌদ্র রুহির কথা শুনে মোটেও বিচলিত হয় না, বরং একেবারে শান্ত কণ্ঠে বলে, একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছিল, তাই যেতে হয়েছে। আচ্ছা, ওসব বাদ দে, তোদের আর কিছু কেনাকাটা বাকি থাকলে চল, আমি কিনে দিচ্ছি। রৌদ্রের কথা শুনে সকলেই খুশি হয়েছে। আহি মাহি তো রৌদ্রের হাত টেনে তাকে একটা জুয়েলারি স্টলে নিয়ে যায়। সেখানে গিয়ে এটা সেটা কিনতে থাকে তারা। আসলে মেয়ে মানুষ তো, এসব জিনিস হাজার থাকলেও চোখের সামনে পেলে লোভ সামলানো দায়। রৌদ্র তেমন প্রত্যুত্তর না করে তাদের সকলের চাহিদা অনুযায়ী এটা সেটা কিনে দেয়। রৌদ্র খেয়াল করলো সকলের এত এত চাহিদার মাঝেও অরিন কেমন নিশ্চুপ হয়ে একটু দূরে দাঁড়িয়ে কাঁচের চুড়ি হাতিয়ে দেখছে। রৌদ্র আর চোখে কিছুক্ষণ খেয়াল করে সেটা। সকলের কেনাকাটা যখন শেষের পথে, তখন তারা মেলা ছেড়ে বের হতে শুরু করে। অনেক আশেপাশে রৌদ্রকে কোথাও খুঁজে না পেয়ে ভ্রু কুচকায়। তার পরপরই রৌদ্র চলে আসে, কিন্তু তার হাতে একটা বড় ঝুড়ি ভর্তি চুড়ি দেখে সকলেই কিছুটা ছুমকে তাকায় রৌদ্রের পানে। রেহান অবশ্য চমকায় না, সেই ব্যাপারটা ধরতে পেরেছে। তখনকার অরিনের চুড়ি হাতিয়ে দেখার বিষয়টা তারও চোখে পড়েছে। রেহান সকলের অলক্ষ্যে এক হাত ভাঁজ করে অন্য হাত ঠোঁটের উপর ঠেকিয়ে মিটিমিটি হাসতে থাকে। মনে মনে বলে, বড্ড পাগল প্রেমিক তুই ভাই, বড্ড পাগল। রৌদ্র সামনে এসে ছুরিটা অনেকের হাতে দেয়। অনেক এতগুলো ছুরি দেখে রৌদ্রের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। রৌদ্র তার চিরচেনা গম্ভীর হয়েই জবাব দেয়, আসলে ওই চুরির দোকানের কোনো বেচাকেনা হচ্ছিল না, আর বেচারা খুব বৃদ্ধ, তাই এগুলো কিনে নিয়ে আসছে। রৌদ্রের কথাগুলো কেন যেন বিশ্বাস হচ্ছিল না অনেকের। সে এক ভ্রু উঁচিয়ে প্রশ্ন করে, তাই বলে পুরো ছড়িয়ে নিয়ে এসেছ? রৌদ্রের এবার মেজাজ বিগড়ে যায়। কিছুটা খেকিয়ে বলে, এনেছি। বাড়িতে তো মেয়েদের কমতি নেই, সবাই একসঙ্গে ব্যবহার করতে পারবে। এখানে তোর এত জিজ্ঞাসাবাদের কি রয়েছে? অনেক আর কিছু বলে না, আপাতত চুপ থাকাটাই শ্রেয়। সে হাত ভর্তি ঝুড়ি নিয়ে এগিয়ে চলে সামনে। এদিকে এত ছুরি দেখে তো অরিন সহ বাকি মেয়েদের চক্ষু চড়ক কাজ। একদিকে যেমন অবাক হয়েছে, অন্যদিকে তেমনই খুশি হয়েছে। আহি আর মাহি ঝুড়ি থেকে দুমুঠ ছুরি নিয়ে হাত ভর্তি করে ফেলে। রুহিও এমনটা করে ফেলে, কিন্তু অরিন তার জামার সাথে ম্যাচিং ছুরিটা পাচ্ছে না, হয়তো ভেতরের দিকে আছে। এখন না হয় থাক, বাড়ি গিয়ে পড়বে না হয়। এসব ভেবেই মুখটা কালো করে হাঁটতে থাকে অরিন। এরই মাঝে সন্ধ্যা নেমে আসে ধরণীতে। রুদ্র একটা ক্যাব বুক করে। ক্যাবে সর্বোচ্চ 4 জন বসতে পারবে, তাই রুদ্রই এবার আগ বাড়িয়ে বলে, অনেক
তুই ওদের সবাইকে নিয়ে যা, আমি অরিনকে নিয়ে আসছি। অনেক একবার চাইলো রুদ্রকে না বলবে, কিন্তু পর মুহূর্তেই ভাবলো এভাবে না বললে যদি খারাপ কিছু মনে করে। তাই অনেক রৌদ্রের কথায় সম্মতি জানিয়ে রুহি, আহি, মাহিকে নিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। রিহানও সকলকে বিদায় জানিয়ে চলে যায়। থেকে যায় অরিন আর রৌদ্র। সবার চলে যেতে রৌদ্র অরিনকে নিয়ে সামনে হাঁটা ধরে। অরিন অবশ্য এমন একটা মুহূর্তই খুঁজছিল রৌদ্রের সাথে। সন্ধ্যার সময়টাতে হুটখোলা রিকশায় ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়ানোটা যেন এক নৈসর্গিক মুহূর্ত। সবাই এমনটা বুঝে কই। রৌদ্র একটা রিকশা থামিয়ে উঠে পড়ে এবং স্বভাববশত এক হাত বাড়িয়ে দেয় অরিনের দিকে। অরিনও এবার কোনো রকম সংকোচ ছাড়াই হাতটা চেপে ধরে উঠে পড়ে রিকশায়। রিকশা চলতে শুরু করলে আবারও রৌদ্র অরিনের হাঁটুর পাশে আলতো হাতে ধরে আগলে নেয় অরিনকে। অরিন এবার মুচকি হাসল। মনের মণিকোঠায় এক সূক্ষ্ম ভালো লাগায় ছেয়ে যাচ্ছে চারিপাশ। দোলা খাচ্ছে বসন্তের ন্যায় প্রেমে পড়ার প্রথম মুহূর্তের স্নিগ্ধ আভাস। অরিন চোখ বন্ধ করে অনুভব করে মুহূর্তটি। সে খুব করে চাইছে থেমে যাক না এই মুহূর্তটা, এখানে থাকুক নেই ভালো লাগার মুহূর্তটা আরও কিছুটা সময়। তার পাশে থাকা মানুষটা একবার বলুক না তাকে, অরিন তোকে আমি বড্ড ভালোবাসি রে, নিক না তাকে একটু আপন করে। কিন্তু সব আশা কি আর অত সহজে পূরণ হবার নাই? হয়তো অষ্টাদশী জানেও না তার এই অনুভূতি একটা সময় কী রং নিয়ে আসবে তাদের জীবনে। প্রায় 20 মিনিট পর রৌদ্র একটা জুয়েলারি শপের সামনে রিকশা থামাতে বলে। অরিন কিছুটা অবাক হয়। এই মুহূর্তে এখানে আসার কারণটা কিছুতেই উপলব্ধি করতে পারছে না সে। রৌদ্র রিকশা থেকে নেমে ভাড়ার পাট চুকিয়ে দাঁড়ায়, কিন্তু অরিনের দিকে তাকিয়ে দেখে সে এখনও রিকশায় বসে। রৌদ্র তার উদ্দেশ্যে কৌতুকের স্বরে বলে ওঠে, কি ম্যাডাম, আপনি কি রিকশাতেই থাকবেন? রৌদ্রের কথায় ধ্যান ফিরে অরিনের। মাথা নাড়িয়ে তড়ি ঘড়ি করে নামতে গিয়ে হঠাৎই জামার সাথে পা আটকে হোঁচট খেয়ে সামনে পড়তে গেলে রৌদ্র এসে তাকে বাহুতে নিয়ে আগলে ধরে। ঘটনার আকস্মিকতায় অরিন হকচকিয়ে যায়। পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে নিজের দিকে তাকায় অরিন। দেখতে পায় আপাতত সে রৌদ্রের বাহুতে পড়ে আছে। অরিন সহসা জিভ কেটে সোজা হয়ে দাঁড়ায়। দাঁড়িয়ে হাত কচলাতে থাকে সে। রৌদ্র অরিনের সংকোচবোধ কমাতে বলে ওঠে, একটু দেখে শুনে নামতে পারিস না? ব্যথা পেয়েছিস কোথাও? অরিন রৌদ্রর দিকে না তাকিয়েই মাথা ডানে বামে নাড়ে। রৌদ্রও কিছুটা হাঁফ ছেড়ে বাঁচে। অরিনকে নিয়ে চলে যায় জুয়েলারি শপের ভিতর। অরিন এবার নিজের কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করে, রোদ ভাই, আমরা এখানে কেন এসেছি? রৌদ্র ঘাড় বাঁকিয়ে ভ্রু কুঞ্চন করে তাকায়, যেন সে এই প্রশ্নে বড্ড নাখোশ। মানুষ জুয়েলারি শপে কি করতে আসে? নিশ্চয়ই হাডুডু খেলতে আসে না? রৌদ্রের এমন তারা উত্তরে সহসা চুপ করে যায় অরিন। মনে মনে ভেঙচি কেটে বলে, সামান্য একটা কথা সোজা উত্তর দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত শুনি? কিন্তু মুখে কিছুই বলল না সে। এদিকে অরিনের মুখভঙ্গি দেখে হালকা মুচকি হাসে রৌদ্র। পরক্ষণেই তা মিলিয়ে যায় ভোরের কুয়াশার মতো। কিছুক্ষণ পর তাদের সামনে একজন এসে রৌদ্রের সাথে কুশলাদি বিনিময় করতে লাগলো, যেন তিনি রৌদ্রের সাথে পূর্ব পরিচিত। রৌদ্র কথার মাঝে এক ফাঁকে জিজ্ঞেস করে, আমার অর্ডারটা কি ডান মিস্টার? লোকটা যেন এই কথারই অপেক্ষায় ছিল। তিনি তৎক্ষণাৎ একজনকে ইশারায় বললেন রৌদ্রের অর্ডার দেওয়া জিনিসটা নিয়ে আসতে। তার মিনিট দুয়েক পরেই একজন এসে রৌদ্রের সামনে একটা লম্বা বক্স রাখেন। রৌদ্র স্বাভাবিকভাবেই বক্সটা খুলতেই সেখানে দেখা মিলে এক জোড়া সুন্দর ডিজাইনার পাইল, যেটা সম্পূর্ণই সোনালি রঙের। অরিন পাইলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলল, বাহ, খুব সুন্দর ডিজাইন তো। অরিন কথাটা অস্ফুট স্বরে বললেও রৌদ্রের কানে ঠিকই কথাটা পৌঁছায়। রৌদ্র অরিনকে কিছু না তার সামনে হাঁটু গেড়ে বসে। অরিন রৌদ্রের এমন কাণ্ডে যার পরও নয় অবাক হয়ে বসার টুল ছেড়ে এক প্রকার লাফিয়ে ওঠে। উত্তেজিত কণ্ঠে বলতে থাকে, এই কি রোদ ভাই, আপনি আমার সামনে এমন হাঁটু গেড়ে বসলেন কেন? উঠুন প্লিজ, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। রৌদ্র এবার কিছুটা বিরক্ত হয়, যেটা তার চেহারার এক্সপ্রেশনে ফুটে উঠেছে। রৌদ্র মেকি ধমকের সুরে বলল, দেখলে দেখুক, তাতে আমাদের কি? তাদের চোখ আছে, তারা তো দেখবে। আর তোকে পা আগাতে বলেছে, প্রশ্ন করতে নয়। অরিন রৌদ্রের কথায় কিছুটা থতমত খেয়ে বলে, ইয়ে মানে কেন? রৌদ্র আবারও দাঁত কিড়মিড়িয়ে বলে, অরিন, আরেকটা কথা বলে কিন্তু তোর খবর আছে। আর রাকেশ না আমায়, যা বলেছে শুধু তাই কর।
অগত্যা অরিন আর কিছু না বলে পা এগিয়ে দেয়। রুদ্র অরিনের পা ধরে তার হাঁটুতে রাখে। হঠাৎ করে এমন করায় অরিন নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে, রুদ্রের কাঁধে চেপে ধরে। রুদ্র মাথা নিচু করে ঠোঁটে কামড়ে হাসে। অরিনের পাটাকে কিছুক্ষণ পরোক্ষ করে একটা পায়েল পুড়িয়ে দেয় তাতে। এরূপভাবে অপর পাটিতেও পুড়িয়ে দেয় অন্য পায়েলটি। পায়েল পরানো শেষ হতেই রুদ্র মাথা নিচু রেখেই বলে ওঠে, তোর পা দুটো কি সুন্দর রে অরি।